সবাইকে আমার স্ক্রিন দেখতে পান? হ্যালো। ইয়েস স্যার। তো আজকে আমরা একটু আগে বেসিক কিছু সি এর সিনট্যাক্স আগে শিখি, দেন আমরা আগাবো আস্তে আস্তে। তো বেসিক সি এর সিনট্যাক্স শুরু হয় এভাবে। প্রথম আপনাদের একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের লাইব্রেরি দরকার। তো সেটা হচ্ছে এভাবে লেখা হয়, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটা আশা করি সবাই জানেন। আর সি এর সকল কাজ শুরু হয় সেটা হচ্ছে আপনার মেইন ফাংশন থেকে। ঠিক আছে? সি এর সকল কাজ শুরু হয় মেইন ফাংশন থেকে। তো সি এ প্রিন্ট করার জন্য কোনো কিছু, এটা লেখা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আপনি চাইলে যে কোনো স্ট্রিং দিতে পারেন, যে ডাবল কোট দিয়ে যে কোনো স্ট্রিং। ধরেন আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। শেষে আপনি একটা রিটার্ন ভ্যালু দিতে পারেন, একটা ফাংশনের রিটার্ন ভ্যালু, যেহেতু মেইন ফাংশন থেকে রিটার্ন করার কিছু না, রিটার্ন জিরো দিলাম। তাহলে এটাকে বোঝা গেছে? বলছে এটাকে বুঝতে পারছেন তো? বলছে ইয়েস স্যার। তো এটা তো ভালো। এখন এটা রান করবেন কেমনে? আপনারা পাইথনে তো এরকম এখানে একটা রানের ইয়ে আছে না, সেটা দিয়ে দেন না, যে রান একটা বাটন আছে, এটা দিয়ে দেন। হ্যাঁ, বাট সিতে তো টেক্সট ফাইলে আগে রান করতে হয় না, মানে ল্যাবে যেটা দেখেছিল। কিছুই করতে হয় না। তো এটা হচ্ছে টেক্সট ফাইলে কি করতে হয় বললেন? আই মিন টেক্সট, মানে জি এডিটে কোড লিখে দেন টার্মিনাল দিয়ে রান করতে হয় না এরকম? আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, যে কোনো একটা টেক্সট এডিটর একটা কোড লিখবেন, আমরা হচ্ছে সেটা টার্মিনাল দিয়ে কিভাবে রান করতে হয় সেটা শিখবো। হ্যাঁ, টার্মিনাল থেকে রান করার জন্য আমাদের একটা প্রথমে কম্পাইলার দরকার। আমরা যে কম্পাইলারটা ইউজ করি সেটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, সেটা হচ্ছে জিসিসি কম্পাইলার ইউজ করতেছি। এবার জিসিসি কম্পাইলার দিয়ে আপনি কোন প্রোগ্রামটাকে রান করতে চান, এই যে প্রোগ্রাম ডট সি, এটাকে রান করতে চান ধরেন, সেটার নামটা দিবেন প্রোগ্রাম ডট সি। এবার এটা একটা এক্সিকিউটেবল ক্রিয়েট করতে হয়। তাহলে হচ্ছে ডট এক্সিকিউটেবলটার নামটাও দিলাম সেম প্রোগ্রাম। এটা যখন এক্সিকিউট হবে, এই যে এটা যখন দিলেন, এখানে দেখেন একটা এক্সিকিউটেবল তৈরি হয়ে গেছে, যে প্রক নামে একটা, এই যে আমি এখানে যে প্রক নামটা দিয়েছিলাম, ঠিক সেম নামে একটা এক্সিকিউটেবল আমাকে দিয়ে দিয়েছে। এবার এই এক্সিকিউটেবলটা যদি আমি এখন রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, মানে প্রোগ্রামের আউটপুটটা আমাকে দেখাই। তো আপনারা যে কোনো একটা এডিটরে আপনারা কোডটা লিখবেন, লিখে হচ্ছে লিখে হচ্ছে আপনারা, এই যে আপনারা চাইলে আপনার টার্মিনাল থেকে সেটা রান করতে পারেন। যে কোনো টার্মিনাল থেকে আপনারা সেটা রান করতে পারেন। এখানেও চাইলে করা যায়, এখান থেকেও টার্মিনাল করা যায়। সি প্রক ডট সি, কারণ হচ্ছে একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করার জন্য লিঙ্কার আর লোডারের কাজটা একসাথে করে ফেলবো। প্রক ডট স্ল্যাশ প্রক, এই হ্যালো ওয়ার্ল্ড এটা এখানে দেখা যাচ্ছে। সবাই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার। ওকে। তো এখন আপনি যদি একটা ইনপুট নিতে চান, ইনপুট নেওয়ার উপায় হচ্ছে এখানে একটু কঠিন। প্রথম হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে হয়। ধরেন একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে সেটা যদি ইনপুট নিতে হয়, সেটা ইনপুট নেওয়ার জন্য একটা আছে স্ক্যান অ্যাপ নামে একটা জিনিস আছে। স্ক্যান অ্যাপের মধ্যে হচ্ছে আপনি, এটা হচ্ছে এটার একটা, কি বলে এটাকে, মানে এটা কি টাইপের ভেরিয়েবল, এটার একটা আইডেন্টিফায়ার দিতে হয়। তাহলে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের, এটার আইডেন্টিফায়ার হচ্ছে %d। তারপর সেটার হচ্ছে অ্যাড্রেসটা দিতে হয়, অ্যাড্রেস লেখার ওয়ে হচ্ছে এন্ড ভেরিয়েবল, এভাবে করে দিতে হয়। ওকে। তাহলে আপনাদের এখানে যেটা বললাম সেটা হচ্ছে দেখেন, একটা আগে ভেরিয়েবল ঘোষণা করবেন। কি টাইপের ভেরিয়েবল? একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আর সেটার একটা নাম দেবেন। আর এখানে সব লাইন সেমিকোলন দিয়ে শেষ হয়। স্ক্যানএফ, স্ক্যানএফ হচ্ছে কি করে, এই যে একটা স্ট্রিং দিতে হয়, স্ট্রিং এর মধ্যে দেন হচ্ছে আপনি যে টাইপের ভেরিয়েবলে ডেটাটা সেভ করতে চান সেটার একটা আইডেন্টিফায়ার। তো ইন্টের জন্য আইডেন্টিফায়ারটা হচ্ছে %d। এবার এখানে যে ভেরিয়েবলটা নিবেন সেটা কোথায় রাখবেন? এই যে এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা দিতে হয়, অ্যাড্রেস দেওয়ার ওয়ে হচ্ছে এন্ডে, এন্ডে দিলে এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা দেখতে পারেন। ওকে।
তো এখন আমি চাই এই ভেরিয়েবলটা ভ্যালু ঠিকঠাক মতো আসছে কিনা সেটা প্রিন্ট করে দেখতে। তাহলে প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইউ এন্টার্ড, এটা দিয়ে দিলাম ধরেন। তাহলে আবার ইউ এন্টার্ড %d, %d দিয়ে বলছে আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করতে যাচ্ছি। স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের জন্য। এবার কমা দিয়ে এবার এই যে এখানে যে যে অর্ডারে আপনি % দিবেন, এই % দিয়ে এই ভেরিয়েবলটাকে বোঝাচ্ছে। ওকে। তো আপনাদের কি বেসিক সিনট্যাক্স কি দেখানো হয়েছে ল্যাবে? হ্যালো, আপনাদেরকে বেসিক সিনট্যাক্স কি দেখানো হয়েছে ল্যাবে? স্যার, জাস্ট লিনাক্সের শেল কমান্ড গুলো দেখানো আছে। শেল কমান্ড গুলো দেখানো হয়েছে। আচ্ছা, আপাতত এটা ধরে নেন, এটা এভাবে করে আগায়। এবার এখন যদি আমরা সেটাকে আবার আগের মতো কম্পাইল করি, তাহলে কম্পাইল করলে কম্পাইল হয়ে গেল। এবার সেটাকে রান করবো, রান করলাম। এবার সে একটা ইনপুটের জন্য ওয়েট করে আছে, কারণ আমি ইনপুট দিলাম 10। তাহলে ইউ এন্টার 10, এটা আসছে। স্যার এতটুকু পর্যন্ত কি বলছে এটা কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ বলেন। আচ্ছা, না বুঝে স্যার বলেন, আজকেটা হচ্ছে জাস্ট একটা ওপেন সেশন। আপনাদের তেমনই হয় না, এটা কিছু জিনিস বোঝানোর জন্য আপনাদের এই আজকেটা নিচ্ছি। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার, যে ভিএস কোডে কোড রানার একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করলে হবে মানে না, আমি কোড এইভাবে রানার টার্মিনালে? ইউজ করতেছি না, কারণ আমি কমান্ড লাইন থেকে কিছু জিনিস দেখাবো। আচ্ছা, হ্যাঁ, ওকে স্যার। এটা আমি জানি কোড রানার আছে, বাট কোড রানার ইউজ করলে আপনারা বুঝবেন না এটা কাজটা কেমন হচ্ছে। তো এটাকে বোঝা গেছে কি বলছি, যে স্ক্যানএফ দিয়ে হচ্ছে আপনি একটা ইনপুট নেওয়ার কাজ করে। এবার কোথায় ইনপুটটা নিচ্ছেন? ভেরিয়েবলে। তো ভেরিয়েবলে ইনপুটটা নেওয়ার জন্য এটার একটা আইডেন্টিফায়ার দিতে হয়, এই যে এরকম আইডেন্টিফায়ার দিয়ে দেন এটার অ্যাড্রেসটা দিতে হয়। যেমন প্রিন্ট করবেন, প্রিন্ট করে আবার ঠিক আগের মতো আইডেন্টিফায়ারটাই দিবেন, আর এখন ভেরিয়েবলটা দিবেন। তাহলে এখানে দুইটা জিনিস একটু বুঝে নেন। এ, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন সেটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার ভ্যালু, আর এন্ডে, এন্ডে দিয়ে বোঝাচ্ছে এটার অ্যাড্রেস। তাহলে যখনই দেখবেন বলবেন, বুঝতে পারবেন যে এর ভ্যালুটা কত। তাহলে যেগুলো ধরেন 5 দেখলাম আমি। তাহলে যখন অ্যাক্সেস করবেন তখন হচ্ছে এর ভ্যালুটা অ্যাক্সেস করতেছেন, মানে 5 কে অ্যাক্সেস করতেছেন। আর এন্ডে যখন বোঝায় সেটা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেসে আছে সে অ্যাড্রেসটা কত। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই দুইটা সিনট্যাক্স একটু চিনে রাখেন, আমাদের কাজে লাগবে। ওকে স্যার, এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে ভালো। আর এটা আমি আবার একটু আসি। আহ, একটা ছোট্ট একটা কনসেপ্ট আগে পড়াই। তো তো আমাদের মেমোরিটা দেখতে হচ্ছে এরকম। ওকে, আমাদের মেমোরিটা দেখতে হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে একটা একটা সেল আছে, এক একটা সেল আছে। ওকে, একটা সেল আছে, এক একটা সেলে আপনি একটা ধরেন ভেরিয়েবল রাখতে পারেন। প্রত্যেকটা সেলের ধরেন একটা করে ভেরিয়েবল রাখতে পারেন। আমি ধরে নিলাম প্রত্যেকটা সেলে একটা করে অ্যাড্রেস আছে, ধরেন অ্যাড্রেস গুলো নাম দিলাম আমি এরকম: 200, 204, 208, 212, 216, 220, 224, 228। ওকে, এখন এখানে আমরা কি যেটা রাখবো সেটা হচ্ছে ইন্টিজার টাইপের কিছু ভেরিয়েবল রাখবো। ইন্টিজার টাইপের এক একটা ভেরিয়েবলের সাইজ হচ্ছে 4 করে। তো জন্য দেখেন আমি অ্যাড্রেস গুলো দেওয়ার সময় 4 করে 4 করে বাড়াইয়া দিছি।
তাহলে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ধরে নিলাম। তাহলে এই যে এ ভেরিয়েবলটা, সেটা হচ্ছে মেমোরির কোনো একটা জায়গায় থাকবে, ধরে নিলাম এখানে এটাকে রাখা হয়েছে, মেমোরির এই জায়গাটাতে অ্যাডটাতে রাখা হয়েছে। এটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? এটার ইনিশিয়াল ভ্যালু কি হবে? একটা গার্বেজ ভ্যালু। একটা গার্বেজ ভ্যালু হবে। এটা আমি জানি না কি হবে, একটা গার্বেজ হবে, একটা গার্বেজ কিছু একটা আছে। এবার যখন এ ইজ ইকুয়াল টু 5 দিবেন, তখন হচ্ছে এই যে গার্বেজটা চেঞ্জ হয়ে ভ্যালু হয়ে যাবে 5। ওকে, এটাকে বুঝতে পারছেন কি বলছে? জি স্যার। আচ্ছা, এর ভ্যালু হয়ে গেছে এখন 5। এখন আমি যদি একে প্রিন্ট করি, ধরেন প্রিন্টে একে প্রিন্ট করে আউটপুটে কত আসবে? 5। 5। ভালো। এবার যদি প্রিন্ট আমি এন্ডে লিখি, তাহলে আউটপুটে কত আসবে? মেমোরি অ্যাড্রেস। কত আসবে, আনসার কত আসবে? 216। 216। স্যার এতটুকু বুঝতে পারছেন? আমি যদি প্রিন্ট এ লিখি, তাহলে হচ্ছে আসবে আনসার 5। আর প্রিন্ট যদি এন্ড এ হয়, তাহলে আমাদের আনসার হবে কত? 216। জি স্যার। ওকে। এবার এই এ ভেরিয়েবলটাকে আপনি তো এভাবে অ্যাক্সেস করতে পারেন, কারণ এটাকে চাইলে অন্যভাবে অ্যাক্সেস করা যায়। কিভাবে অ্যাক্সেস করা যায়? তো আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটাকে বলে পয়েন্টার। তো এই পয়েন্টার ডিক্লেয়ার করার way হচ্ছে, আপনি কি টাইপের পয়েন্টার চান সেটা একটা এই যে এটা দিয়ে আপনারা চাইলে একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে পারেন। স্টার দিয়ে একটা ভেরিয়েবল, বাকি সব আগের মতোই, সামনে একটা স্টার থাকে। সবগুলো ভেরিয়েবল নাম যেভাবে ডিক্লেয়ার করেন ওইভাবে ডিক্লেয়ার করবেন, সামনে একটা স্টার। এর সামনে স্টার থাকার মানে হচ্ছে এখানে একটা আপনি পয়েন্টার ডিক্লেয়ার করছেন। পয়েন্টারটা কি টাইপের? ইন্টিজার টাইপের। এবার পয়েন্টার কি করে? পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করে থাকা। পি হচ্ছে একটা পয়েন্টার, সেটা হচ্ছে এক পয়েন্ট করে থাকবে। এবার কাকে পয়েন্ট করে থাকবে? একটা ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করে থাকবে। তাহলে আপনার পি পয়েন্টারটা যখন ডিক্লেয়ার করবেন, পি পয়েন্টার এটা তো একটা ভেরিয়েবল, এটা জাস্ট একটা স্পেশাল ভেরিয়েবল যেটা নাম হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটা আপনার কোথাও গিয়ে সেভ হয়ে থাকবে। তাহলে ধরেন 204-এ এই পি ভেরিয়েবলটা সেভ করে আছে। এবার এটা স্পেশাল কাজ কি, বা এটা কি এমন কি কাজ করতে পারে? এটা বেসিক্যালি যে কাজ করতে পারে সেটা হচ্ছে, সেটা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসটা সেভ করে রাখতে পারে। কি বলছি? অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস সেভ। তাহলে আমি ধরে নিলাম আমি পি পয়েন্টারের যে ভেরিয়েবলটা, পয়েন্টার ভেরিয়েবলটা দিয়ে এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা সেভ করে রাখতে চাই। তাহলে পি ইকুয়াল টু কত হবে? ষোলো। অ্যাড্রেস 216। অফ এ। এখন অ্যাড্রেস অফ এ এই জিনিসটা লেখায় কেমনে লিখবেন না সিনট্যাক্সে? স্যার অ্যাডে, এন্ড এ। আই মিন এন্ডে। তাহলে এখানে পি এর ভ্যালু এখন কত হয়ে যাবে? 5। স্যার এন্ড এ অ্যাড্রেসটা আপনি এখনই বললেন আচ্ছা অ্যাড্রেস 216 স্যার, 216। 216। তাহলে পি ভেরিয়েবল, পি হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, যেটার কাজ হচ্ছে সেটা অন্য একটা ভেরিয়েবলে অ্যাড্রেসটা সেভ করে রাখবে। ওকে। তো এখন এটার পাওয়ারটা কোন জায়গায় দেখেন? পাওয়ারটা হচ্ছে, এখন আমরা পি দিয়ে চাইলে একে কন্ট্রোল করতে পারবো। কিভাবে? এখন ধরেন আমি যদি প্রিন্ট পি দিই, আমার আনসার কি আসবে? 216। এই যে পি এর ভ্যালু 216। ওকে, ভালো। এবার আমি যদি প্রিন্ট এন্ড পি দিই, তাহলে কি আসবে আনসার? 204। 204। ওকে, ভালো। এতটুকু তো বুঝছেন। এবার আরেকটা জিনিস আছে, আমি যদি প্রিন্ট স্টার পি দিই, তাহলে কি আসবে? আপনাদের ইনটিউশন কি বলে স্টার পি দিলে কি আসা উচিত? প্রিন্ট স্টার পি দিলে যেটা আসে সেটা হচ্ছে, সে প্রথমে পি ভেরিয়েবলে যাবে, গিয়ে সেখানে যে ভ্যালুটা আছে সেটার মেমোরি অ্যাড্রেসে যাবে, গেল, গিয়ে সেখানে যে ভ্যালুটা পাবে সেটা প্রিন্ট করবে। তাহলে পি ইজ ইকুয়াল টু 216, তাহলে সে 216 মেমোরি অ্যাড্রেসে যাবে, গিয়ে সেখানে ভ্যালু কি আছে? 5। তাহলে সে 5 প্রিন্ট করবে।
তার মানে আমাদের এখন যদি আমরা কনটেক্সট চিন্তা করি, এজ এ কথা, স্টার পিও সেম কথা, একদম হুবহু সেম কথা, এন্ড এ যে কথা, পি ভেরিয়েবলটাও সেম কথা। এটাকে বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। তাহলে আপনি এখন যদি স্টার পি এর ভ্যালু চেঞ্জ করেন, দেখবেন যে এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ওকে। আর স্টার এ প্রিন্ট, এম্পারসেন্ট এ প্রিন্ট করে দেখেন আর পি প্রিন্ট করে দেখবেন, দুইটা দেখবেন যে ভ্যালু হুবহু সেম। তো সেটা আমরা একটু কোডে দেখি। আমরা এখন এটা একটু কোডে দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো দেখেন, একটা প্রিন্ট ফাংশন লিখে ফেলে, হয় প্রিন্ট। তো এখন দেখেন, এটা আমি হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এবার আমি এর ভ্যালু দিলাম ধরেন 5, এরপর একে প্রিন্ট করলাম, এরপর ধরেন এন্ড প্রিন্ট করলাম। তার মানে এর অ্যাড্রেসটা, ভ্যালুটা প্রিন্ট করলাম, এর অ্যাড্রেসটা প্রিন্ট করলাম। ওকে। তাহলে দেখেন এখন প্রিন্ট করলে কি হয়, প্রথম হচ্ছে আমাদের সেটা কম্পাইল করে নিতে হবে। কম্পাইল করার পরে হচ্ছে আপনারা এখন শিখে গেছেন আশা করি, জিসিসি যেটা কম্পাইল করবেন সেই প্রোগ্রামের নাম, একটা এক্সিকিউটেবল তৈরি করতেছেন, সেই এক্সিকিউটেবলটা নাম। আচ্ছা আচ্ছা স্যার, এরকম করা যাবে না। প্রিন্ট পার্সেন্ট ডি স্ল্যাশ এন, ধরেন এ ভ্যালুটা প্রিন্ট করতেছি, প্রিন্টার পার্সেন্ট ডি, ধরেন এন্ড এ ভ্যালুটা প্রিন্ট করতেছি। ওকে। এখন যদি আমরা প্রিন্ট করে দেখি, দেখেন তাহলে কি পাবো। হওয়ার কথা না। ওয়েট করো, সিস্টেম। তো এখন দেখেন, এটা আমি এটা করলাম, এখন দেখেন আমরা যদি এটা করি, ওয়ানে আসছে সমস্যা নাই। এখন যদি দেখেন, তাহলে এখানে দেখেন এর ভ্যালুটা প্রিন্ট হয়েছে আর এর অ্যাড্রেসটা প্রিন্ট হয়েছে। ওকে। ভ্যালু অফ এ, অ্যাড্রেস অফ এ। এই যে দেখেন, ভ্যালু অফ এ হচ্ছে 5, অ্যাড্রেস অফ এ হচ্ছে, এটা নেগেটিভ আসছে হচ্ছে কারণ অনেক বড় একটা পজিটিভ নাম্বার আসছে, সেটা নেগেটিভ হিসেবে দেখা ইন্টিজারে। এটা এর বড় নাম্বার নিলে হবে। তাহলে এখানে দেখেন অ্যাড্রেসটা পাইছেন। এবার আপনাদের যেটা বললাম, একটা আমরা পয়েন্টার ডিক্লেয়ার করি, ইন্ট স্টার পি, একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম।
পি তে কি রাখবেন, ধরেন এর অ্যাড্রেসটা রাখবেন। এবার হচ্ছে আমরা হচ্ছে পয়েন্টারের থ্রুতে দেখেন ভ্যালুগুলো প্রিন্ট করবো। প্রিন্ট এফ ভ্যালু অফ এ, ভ্যালু অফ এ বাই পি, অ্যাড্রেস অফ এ বাই পি। তাহলে পি এর থ্রুতে যদি আমরা করি দেখেন একদম হুবহু সেম ভ্যালু আসবে। এই যে দেখেন, এই ভ্যালু অফ এ হচ্ছে 5, এ অ্যাড্রেস হচ্ছে এটা। ভ্যালু অফ এ পি এর থ্রুতে অ্যাক্সেস করছি, সে হচ্ছে পি, আর অ্যাড্রেস হচ্ছে পি। স্যার এটা কি বুঝতে পারছেন কেমনে করা হয়েছে এটা? স্যার ওদিকে তখন এরর দিচ্ছিল কেন? এটা এরর না, এরর না, ওয়ার্নিং দিচ্ছিল, এটা আমি খেয়াল করেন, ওয়ার্নিং দিচ্ছিল। ওই যে আপনি একটা পয়েন্টারকে প্রিন্ট করতে যাচ্ছেন তো ওই জন্য ওয়ার্নিং দিচ্ছিল, এরর না, এটা ওয়ার্নিং দিচ্ছিল। এটা হচ্ছে আপনি একটা পয়েন্টারকে ডিরেক্ট প্রিন্ট করতে যাচ্ছেন তো ওই জন্য, এটা কোনো সমস্যা নেই, এটা ভ্যালিড অপারেশন বাট নট রেকমেন্ডেড আর কি। স্যার নেটে একটু সমস্যা করতেছিল স্যার, এর লাস্টের পার্টটুকু একটু বলতে পারবেন? এই রাস্তাটা, অংশটুকু, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ তো। প্রথম হচ্ছে এয়ার ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখছি, সেটা তো দেখছেন, এয়ার ভ্যালু আছে 5, অ্যাড্রেস আছে এটা। এবার জি আমরা স্যার। একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, পয়েন্টারে হচ্ছে আমরা এটা এয়ার ভ্যালুটা পি দিয়ে আমরা একে পয়েন্ট করতেছি। এখন এয়ার ভ্যালুটা আমরা পি দিয়ে প্রিন্ট করে দেখলাম, এর অ্যাড্রেসটা আমরা এখন পি দিয়ে প্রিন্ট করে দেখলাম। দেখেন দুইটা হুবহু সেম, জি স্যার। হুবহু সেম। তো এটা কেমনে সুবিধাটা দেয় দেখেন। তো এখন যদি আমাদের কোনো একটা ফাংশনে কোনো একটা কিছু পাঠাইতে হয় বা ফাংশন দিয়ে কোনো একটা জিনিস অ্যাক্সেস করতে হয়, তাহলে আমি ধরেন একটা ভয়েড ফাংশন লিখলাম, ইন্ট পি, পি ধরেন স্টার পি ইজ ইকুয়াল টু 10। ওকে, এটা করলাম আমি ধরেন। তো এখন আমি ধরেন এর ভ্যালু এখন আছে কত, 5, আমি এই ফাংশনে পাঠাবো এর ভ্যালুটা, সেটা হয়ে যাবে 10। দেখেন কেমনে হয় 10, দেখেন যে আমি এখন পয়েন্টারের থ্রুতে এটা পাঠাবো, এটা হয়ে যাবে 10। তাহলে এর ভ্যালু শুরুতে আছে 5, ঠিক আছে, এই ফাংশনে পাঠানোর পর সেটা হয়ে যাবে 10 কিভাবে দেখেন, ফাংশন এন্ড এ, ওকে, জি স্যার। আমি পাঠাইলাম অ্যাড্রেসটা, পাঠাইলাম এই যে এই পয়েন্টারে এর অ্যাড্রেসটা পাঠিয়ে দিলাম। এবার এখানের মধ্যে স্টার পি হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমি 10 করে দিলাম। এরপর আমি প্রিন্ট করে দেখাই আপনাদের, বিফোর এ হচ্ছে এটা, আর প্রিন্ট এ হচ্ছে এটা। দেখেন এখন যদি আমি এটা করে দেখাই, দেখেন এর ভ্যালু শুরুতে কত ছিল, 5, 5, এখন এর ভ্যালু কত হয়ে গেছে, 10। 10। এটা কিন্তু আমি এই ফাংশনের ভিতরে কি এর ভ্যালু কোথাও চেঞ্জ করছি, হ্যাঁ স্যার। আমি এখানে জাস্ট একটা পয়েন্টারের থ্রুতে করছি। ওকে, তো এটা পয়েন্টার কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারতেছেন আপনারা, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন? জি স্যার। আচ্ছা পাইলে ভালো। এই জিনিসগুলো একটু বিল্ডিং ব্লক হিসেবে কাজ করবে, আপনাদের আমি দেখাবো এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। তো এটা গেল, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন স্যার, এতটুকু নিয়ে পয়েন্টারটা কিভাবে কাজ করতেছে সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। পয়েন্টার কিভাবে কাজ করতেছে সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। সবাই বুঝতে পারছেন পয়েন্টার কিভাবে কাজ করতেছে? আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে এই নলেজটা রাখেন। এখন আপাতত আরেকটা ছোট দুইটা নলেজ দেখাই, সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রামের ধরেন ইনপুট নিতে চাই। তো ইনপুটটা আমরা জেনারেলি কখন নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামটা রান করানোর পরে। তো এখন যদি আপনি কম্পাইল টাইমেই, মানে রান হওয়ার আগেই, কম্পাইল টাইমে না মানে রান করার পরে না, রান হওয়ার আগেই আপনি ইনপুটটা দিয়ে দিতে চাচ্ছেন, তো সেটাও দিয়ে দেওয়া যায়। সেটা দিয়ে দেওয়ার উপায় হচ্ছে এরকম, মেইনের মধ্যে দুইটা আপনি চাইলে প্যারামিটার পাঠাতে পারেন, একটা হচ্ছে আর্গুমেন্ট গুলো পাঠাতে পারেন, আর একটা হচ্ছে অ্যারে পাঠাতে পারেন। আর্গুমেন্ট অ্যারে পাঠাতে পারেন। তো এটা করলে কিরকম হয় আপনাকে একটু দেখাই। প্রিন্ট 1 ওকে, 0
এটা জিনিসটাকে একটু দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। সো এখানে হচ্ছে আপনি একটা ধরেন এই প্রোগ্রামটাকে আগে কম্পাইল করে নিলেন, কম্পাইল হয়ে গেল, এবার আপনি এটা রান করবেন। তো আপনি এখনো রান করেন নাই, আপনি রান হওয়ার আগেই ধরেন দুইটা ইনপুট দিয়ে দিতে চাচ্ছেন। রান হওয়ার আগে ধরেন একটা ইনপুট দিয়ে দিতে চাচ্ছেন যে এই প্রোগ্রামটা রান হইলে আপনি যে কোনো একটা নামকে হ্যালো বলবে, তাহলে একটা নাম ইনপুট নিয়ে নামটা হ্যালো বলার কথা, তো সেটা যদি দিয়ে দিতে চান, তো সেটা চাইলে আপনি এভাবে দিয়ে দিতে পারেন। ধরেন আমার নামটা দিয়ে দিলাম আমি। তো এখানে দেখেন কি প্রিন্ট হয়েছে, হ্যালো আমার নাম দিয়ে প্রিন্ট হয়েছে। তো এটা জিনিসটা যেভাবে হয় সেটা হচ্ছে আপনি যখন রান করেন, এই যে রানের সময় আপনি দুইটা জিনিস দিয়ে দিলেন না। প্রথমটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট ভেরিয়েবল জিরো। এই যে প্রথমটা হচ্ছে আর্গুমেন্ট ভেরিয়েবল জিরো, সেটা জেনারেলি এক্সিকিউটেবল যে ফাইলটা আছে সেটার নাম। আর এরপর আপনি যেটা দিবেন সেটা হচ্ছে আর্গুমেন্ট ভেরিয়েবল ওয়ান, এরকম আপনি ইচ্ছা মতো আপনার আর্গুমেন্ট ভেরিয়েবল দিতে পারেন। আর্গুমেন্ট ভেরিয়েবল জিরো হচ্ছে জেনারেল, হচ্ছে আপনি যে এক্সিকিউটেবলটা দিবেন সেটার নাম। আর্গুমেন্ট ভেরিয়েবল ওয়ান মানে বোঝায় এরপর আপনি যত কিছু দিবেন সবগুলো আর্গুমেন্ট ভেরিয়েবল ওয়ান টু এরকম করে হবে। তো আপনি এভাবে করে রান হওয়ার আগেই আপনি চাইলে আপনার কিছু ভেরিয়েবল প্রোগ্রামকে দিয়ে দিতে পারেন। এটা কি বুঝতে পারছেন কি বলছে? এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের কাজে লাগবে আর কি পরে। আহ এটা কি মেক সেন্স করতেছে? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। এটা হচ্ছে ধরেন আপনি আমাকে হ্যালো বলতে চান, মানে এই প্রোগ্রামে হচ্ছে যে ইউজার আছে, ধরেন ইউজার একটা নাম দিবে, সেটাকে হ্যালো বলতে হবে। ওকে, তাহলে সেটার জন্য আবার আপনার নামটা ইনপুট নিতে হবে। তাহলে আমি ধরেন ইনপুট নিলাম কিরকম, ইনপুট নেম, একটা আমার নামটা নিবে সেটার জন্য একটা ইনপুট নিতে হবে। এবারে সেটা ইনপুট নেন, স্ক্যান অফ দ্য ইনপুট নিলাম, প্রিন্টএফ আমার নামকে আমাকে একটা হ্যালো বলবে। ঠিক আছে, কাজটা বুঝা গেছে? একটা নাম ইনপুট নেবে, তার নামটা হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে, একটা ক্যারেক্টারে রাখতে পারবে, আমার নামটা বলবে, তো সেটা হচ্ছে ইনপুটটা নেওয়ার পরে আমাকে হ্যালো বলবে। তো এখন এই প্রোগ্রামটা রান করি, তাহলে কম্পাইল করলাম প্রথমে, এরপর যখন রান করব আপনার নামটা ইনপুট নেবে কখন? রান করার পরে, তাই না? দেখেন এখন সে ইনপুটের জন্য ওয়েট করে আছে, কারণ আমার নামটা দিলাম, তাহলে হ্যালো আমার নাম বললো। ওকে, বুঝতে পারছেন? তার মানে আপনি রান করার পরে হচ্ছে আপনার ইনপুটটা দিতে পারছেন। আর আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি নামটা আমার আগেই দিয়ে দেবো, এটা নামটা আমার আর ইনপুট নেওয়ার দরকার পড়বে না আলাদা করে, আমি আগেই দিয়ে দিব। তো সেটা কিভাবে দেয়? সেটা দেওয়ার ওয়ে হচ্ছে এভাবে দিতে পারেন। এই যে মেইন ফাংশন, সেটা হচ্ছে দুইটা জিনিস, না একটা হচ্ছে আর্গুমেন্টের কাউন্ট, আর একটা হচ্ছে আর্গুমেন্টের একটা অ্যারে, আর্গুমেন্টের ভ্যালু। ওকে, তো এটা কিভাবে কাজ করে? প্রিন্টএফ আই এরকম হবে দেখেন। এখন আমি আপনার রান হওয়ার আগে, এখনো কিন্তু রান করি নাই, রান হওয়ার আগে আপনি চাইলে আপনার ইনপুটটা দিয়ে ফেলতে পারেন, কারণ আপনার নামটা ইনপুট হিসেবে দিলেন। সে দেখেন হাই, তোমাকে হাই দিচ্ছে, আমার নামটা আমি কিন্তু ইনপুট নেওয়ার আগে দিয়ে দিতে পারছি। তো সেটা যেভাবে হ্যান্ডেল করা হয় সেটা হচ্ছে এই যে অ্যারেতে রাখা হয়, আপনি যে ইনপুট গুলো দিবেন সেটা এই অ্যারেটাতে রাখা হয়। জেনারেলি আর্গুমেন্ট ভেরিয়েবল যেটা আছে, ভ্যালু যেটা আছে, সেটা 0তম ইন্ডেক্সে থাকে হচ্ছে প্রোগ্রাম যে এক্সিকিউটেবলটা আছে সেটার নাম। এরপর আপনি যেটা দিতে থাকবেন, যে ইনপুট গুলো থাকবে সেটা একটার পর একটা এখানে রাখতে পারবেন। এটাকে মেক সেন্স করতেছে কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। মানে যে আপনি যে লিখলেন যে আর্গুমেন্ট ভ্যালু ওয়ান, মানে যে হ্যাঁ, প্রিন্ট এফ আর্গুমেন্ট এখানে, ভেরিয়েবল এটা কি, ওয়ান, এটা কি মানে হচ্ছে এটা যে নামটা আমরা চুজ নামটা করছি দিচ্ছি ওইটা সেটা, মানে? হ্যাঁ এটা। এখানে হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু জিরো কি হবে? আর্গুমেন্ট ভ্যালু জিরো হচ্ছে, আর্গুমেন্ট ভ্যালু জিরোতে আছে হচ্ছে আপনার এই যে এক্সিকিউটেবলটার নামটা, ডট স্ল্যাশ প্রক। আর্গুমেন্ট ভ্যালু ওয়ানে আছে নামটা। সেরকম যদি আপনি আরো আর্গুমেন্ট দেন, আর্গুমেন্ট ভ্যালু টু তে থাকবে আরো কিছু দিলে আপনি সেটা, তা কিছু দিলে সেটা, একদম কিছু যদি না দিতে চান বা শেষ করতে চান নাল দিলেও হয়। নালটা না দিলেও চলে বাই ডিফল্ট, বাট ভালো প্র্যাকটিস হচ্ছে নালটাও দেওয়া, মানে এখানে একটা নাল দেওয়া যে আপনার আর্গুমেন্ট আর নিবে না, সে কিছু না পাইলে নাল ধরে নিচ্ছে এখানে, বাট নালটা দেওয়া হচ্ছে একটা ভালো প্র্যাকটিস আর কি। নাল মানে হচ্ছে আর কিছু দিবে না। মানে স্যার এটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক এরিয়াতেই কাজ করছে, নট ডাইনামিক। কেন আপনি এখানে স্ট্যাটিক কেন কেন, আপনি এখানে তো আপনার ইচ্ছা মতো দিচ্ছেন।
না মানে যে ওই কি বলে লেন্থটা সেট করে দেয় না যে আর্গুমেন্ট লেন্থ আমি ভ্যালু কই সেট 1, করলাম? লেন্থ তুমি আমি রাখলাম। এক্সিকিউটেবল, এটা তো ডিফল্ট। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো আমি কোনো লেন্থ মানে সেট করে প্রত্যেক দিই না। হ্যাঁ, আপনি যত ইচ্ছে তত দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝছি। স্যার হ্যাঁ বলেন। আর্গুমেন্ট ভ্যালু জিরোতে কি যে ইয়াটা এই যে অটোমেটিক্যালি থাকে? এক্সিকিউটেবলটা আছে সেটা, মানে যে এটা অ্যাটাকে রান এটা করতে, কি ডিফল্টে থাকে মানে ডিফল্ট আর্গুমেন্ট? ডিফল্ট এটা দিতে, এটাই ডিফল্ট হিসেবে ধরে নিন ইউনিক্সে। এটা হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু 0 হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে ওই এক্সিকিউটেবলটার নাম। এটা ওকে স্যার, ডিফল্ট, বাই থ্যাংক ইউ। ডিফল্ট। ওকে, আর্গুমেন্ট ভ্যালু 1 এ থাকবে, এরপর আপনি কোনো ইনপুট দিতে চাইলে সেটা কিছু একদম শেষ যেখানে করবেন সেটা হচ্ছে নাল, নাল দিয়ে শেষ করবেন। তো এটাকে বুঝতে পারছেন? একটা প্রোগ্রাম রান করার আগেই এরকম চাইলে আপনি আর্গুমেন্ট গুলো আগে থেকে দিয়ে ফেলতে পারেন, আর সেগুলোকে অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে আর্গুমেন্ট ভ্যালু দিয়ে। এটাকে আপনাদের কাছে মেসেজটা আমি বুঝাতে পারছি? জি স্যার। যদি বুঝাইতে পারি তাহলে ভালো। এবার আমরা আমাদের কাজে চলে আসি। এগুলো হচ্ছে আগের জিনিস। এবার হচ্ছে আমরা নতুন একটা জিনিস শিখি। তো ধরেন এটা হচ্ছে আপনাদের একটা প্রোগ্রাম। ওকে, একটা প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামে হচ্ছে আমি কি করলাম, একটা প্রিন্ট দিলাম, program 1 হ্যালো ওয়ার্ল্ড, একটা প্রিন্ট দিলাম। ওকে, তো ওটা প্রিন্ট দেন। প্রিন্ট দিলে কি হয় দেখেন, জিসিসি program1.c -1 program1। এবারে program 1টাকে রান করেন, সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিল। ওকে, ভালো। এরপর এখানে আমরা একটা ফর্ক কল করি। ফর্ক কল করলে কি হয় দেখেন, ফর্ক ফর্ক কল করেন। ফর্ক কল করার পরে প্রিন্টএফ এ, আপনারা যেদেরকে যেগুলো দেখাইছে আপনাদের সেগুলা, এই যে প্রিন্টএফ এ। তাহলে এখানে কয়টা প্রিন্ট হবে ফর্ক কল করলে? দুইটা স্যার। দুইটা। এই যে দেখেন এ স্ল্যাশ এন দিয়ে, নাহলে একই লাইনে প্রিন্ট করে দেন। এই যে দেখেন দুইটা প্রিন্ট হয়েছে। দেখেন আপনাদের সাথে মিলতেছে? স্যার ওকে, এরপর আপনারা কি কি শিখলেন? যেগুলো শিখছেন সেগুলো একটা একটা আমরা রান করি, যেগুলো আপনাদের শেখানো হয়েছে। এরপর এতগুলো ফর্ক, এটা তো হচ্ছে মাল্টিপল ফর্ক হবে, এটা তো আমার ইন্টারেস্টিং কিছু নাই, এটা দেখাই। এটা তো আমাদের মনে হয় 6টা প্রিন্ট হয়েছিল। এটা দেখেন এখানে 6টা প্রিন্ট হয় কিনা দেখি আমরা। 6টা প্রিন্ট হওয়ার কথা, দেখি আমি 6টা প্রিন্ট করতে পারি কিনা। তো আবার আগের মতোই দেখেন 6টা প্রিন্ট হয়েছে। স্যার। ওকে, তাহলে ফর্ক কিভাবে কাজ করে সেটা তো এখানেও সেম ভাবে কাজ করতেছে, ফর্ক হচ্ছে এটাই, আর কিছু বলার নাই এখানে। ফর্ক আপনাদের আরেকটা জিনিসকে বলছিলাম, এক্সাক্ট কিভাবে কাজ করে সেটাকে বলছিলাম। এক্সাক্ট কি করে, আপনি যে কোড এক্সাক্ট কল করছে সেটা কি করে দেয়, অন্য আরেকটা প্রোগ্রাম দিয়ে চেঞ্জ করে দেয়, তাই বলছিলাম না? ইয়েস জি স্যার। স্যার। সেটা আপনাদের এখন হাতে কলমে করে দেখাবো যে কিভাবে এটা হচ্ছে। তাহলে ধরেন আমি একটা নতুন একটা প্রোগ্রাম লিখলাম, program 2। তো দেখেন, তো program 2 তে কিছু একটা লিখতে চান, আপনারা কি লিখবেন, হ্যালো ফ্রম program 2। ওকে, আমি program 1 কে রান করব program 2 এর কোডটা দিয়ে চেঞ্জ করে। দেখেন কিভাবে করতেছে সেটা, প্রথমে program 2টা এক্সিকিউট করে নেন, program 2.c -o program 2। ওকে, program 2 এর এক্সিকিউটেবলটা রেডি করে রাখছে। এবার আমি program 1 থেকে program 2টাকে রান করব, দেখেন এক্সাক্ট কল করে কিভাবে করতেছে দেখেন। তাহলে আপনাকে এক্সাক্ট দিতে হবে। আচ্ছা আমি দেই প্রিন্ট অ্যাপ, এটা যে চালু হয়েছে সেটা তো আপনাকে আমরা বুঝাতে হবে। প্রিন্ট অ্যাপ স্টার্টিং স্টার্টিং program 1। ওকে, স্টার্টিং program 1 প্রিন্ট অ্যাপ এক্সিকিউটিং program 1 প্রিন্ট অ্যাপ এন্ডিং বা এক্সিটিং program 1। তাহলে আমি এখন program 1কে আমি রান করি, জিসিসি program1.c -o program 1। আচ্ছা স্যার, program 1কে রান করলে কি আউটপুট আসা উচিত?
স্যার প্রোগ্রাম 1 কে রান করলে আউটপুট কি আসা উচিত? এই যে এটাই আউটপুট আসা উচিত না? এটা স্যার আউটপুট আসছে। এবার আমি কি করব দেখেন, প্রথম লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আমি এটার কোডটা চেঞ্জ করে দেব। প্রথম লাইনটা স্টার্টিং প্রোগ্রাম 1 রান হওয়ার পরে আমি এটার কোডটা চেঞ্জ করে ফেলবো, মানে নিচের লাইনগুলো আর থাকবে না, মানে নতুন একটা প্রোগ্রাম রান হবে। কোন প্রোগ্রামটা রান হবে? প্রোগ্রাম 2 রান হবে। সেটার জন্য কি করতে হয়? এক্সাক কল করতে হয়। তাহলে আমরা একটা এক্সাক এলপি নামে একটা জিনিস কল করব। সেটাতে কি দিব? এই যে প্রোগ্রাম 2 এর এক্সিকিউটেবলটা দিয়ে দিব। এটা যদি দিয়ে দিই কি হবে? প্রোগ্রাম 2 এর এক্সিকিউটেবলটা দিয়ে দিলাম। প্রোগ্রাম 2 এর এক্সিকিউটেবলটা দিলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে। এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর এখানে একটা লাস্টে একটা নাল দিতে হয়। তারপর না হলে এটা হচ্ছে ওই যে প্রোগ্রাম 2 এর রান করার সময় যে যেভাবে রান করেন না, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন, আপনি যেভাবে যেভাবে দিতে চান দিয়ে দিবেন। এরপর দেখবেন এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। দেখেন প্রোগ্রাম 1 আমি এক্সিকিউট হবে না আর ওটা। ড্যাট স্ল্যাশ প্রোগ্রাম 1 রান হলে এখন কি হওয়া উচিত? প্রোগ্রাম 2 এর জিনিসপত্র রান হওয়া উচিত। এই দেখেন প্রোগ্রাম 1 স্টার্ট হলো, স্টার্টিং প্রোগ্রাম 1। এরপর নিচে লাইনগুলো কিন্তু এক্সিকিউট হয় নাই। সে কাকে এক্সিকিউট করছে? প্রোগ্রাম 2 কে। প্রোগ্রাম 2 তে কি আছে? হ্যালো ফ্রম প্রোগ্রাম 2। এই যে দেখেন আউটপুটে দেখেন হ্যালো ফ্রম প্রোগ্রাম 2। তাহলে এটার যে কোড ছিল পুরো পুরো কোডটা রিপ্লেস হয়ে গেছে এটার কোড দিয়ে। তাহলে এটাকে বুঝতে পারছেন? বলছি ইয়েস স্যার। আমাকে একটা মিনিট একটু সময় দেন। স্যার এটাকে মেক সেন্স করতেছে কিভাবে হচ্ছে? তাহলে আমাদের এই কোডটা রান হওয়ার কথা ছিল, কিন্তু আমি এক্সাক্ট কল করার কারণে এটার কোডটা চেঞ্জ হয়ে গেছে এটার কোড দিয়ে। এবার আপনি ধরেন প্রোগ্রাম 1 থেকে কিছু একটা জিনিস প্রোগ্রাম 2 তে পাঠাতে চান, তাহলে কেমনে পাঠাবেন সেটাও করতে পারবেন। এখানে আমি প্রোগ্রাম 2টা একটু চেঞ্জ করি। প্রিন্টএফ, আমি ধরেন আমার নামটা প্রোগ্রাম 2 তে পাঠাবো। তাহলে ওই যে আর্গুমেন্ট 1 দিয়ে আমি পাঠাবো। দেখেন আমার নামটা আমি আর্গুমেন্ট 1 এর থ্রুতে পাঠাবো। কিভাবে পাঠাচ্ছে দেখেন, এখানে আমার নামটা থাকবে। এটা দেখেন না, আমাদের আশা হচ্ছে আর্গুমেন্ট ওয়ানটা আসা হচ্ছে যে এক্সিকিউট হয়ে যাবে। নাল প্রিন্ট হচ্ছে।
ফ্যামিলি করতে হবে। তো ও আচ্ছা, এই যে এক্স এক্সিকিউশনের যেটা দিতে হয় সেটা হচ্ছে আপনার যে পাথটা আছে আপনার সেই পাথটা দিতে হয়। এরপর হচ্ছে আপনি আপনার ওই যে কিছুক্ষণ আগে দেখাছিলাম না, কমান্ড লাইন থেকে আপনাদের জিনিসগুলো যদি রান করতে হয় তাহলে কিভাবে রান করতে হয়, তো ওইভাবে করে রান করতে হবে। প্রপ ওয়ান, এবার ঠিক আছে স্যার। এবার এটা একটু বুঝেন স্যার কি করতেছি। প্রথম হচ্ছে আমরা প্রিন্টএফ দিয়ে আমাদের প্রোগ্রাম ওয়ান রান করা শুরু করতেছিলাম। এরপর আমরা এক্সাক কল করলাম। এক জায়গার মধ্যে আমরা কি দিই, এক জায়গার মধ্যে আমরা দিই হচ্ছে আপনি যে কোডটা দিয়ে রিপ্লেস করতে চান তার অ্যাড্রেসটা, আপনি যে কোডটা দিয়ে রিপ্লেস করতে চান তার পাথটা দিয়ে দিবেন। এই যে তার পাথটা আমরা হচ্ছে প্রক টু এর এক্সিকিউটেবলটা দিয়ে চেঞ্জ করতে চাই, তাহলে তার পাথটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের আস্তে আস্তে আর্গুমেন্ট গুলো দিতে হয়। আর্গুমেন্ট গুলো কি, প্রথম আর্গুমেন্টটা থাকে এক্সিকিউটেবলটার নাম, তাহলে এক্সিকিউটেবল নামটা দিলাম। এরপর সেকেন্ড আর্গুমেন্ট আপনি যেটা দিতে চান, আর ফাইনালি আর্গুমেন্ট যেখানে শেষ হবে সেটা হচ্ছে নাল দিবেন। তাহলে এই যে তখন সে কি করবে, এই যে এই পাথে যে কোডটা আছে সেটা দিয়ে আগে আমার কারেন্ট কোডটাকে রিপ্লেস করবে, রিপ্লেস করে এগুলো দিয়ে রান করবে, সেটা দিয়ে রান করবে। যে এটা প্রোগ্রাম টুকে এইভাবে যে রান করা যায় সেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই আসছে। কোন একটা প্রোগ্রাম দিলে প্রোগ্রাম এক্সিকিউটেবলের নামটা দিতে হয়, দেন হচ্ছে আপনি কোনো একটা ভেরিয়েবল পাস করতে চাইলে সেটা, আর লাস্টের ভ্যালুটা থাকে নাল। তাহলে সে কি করতেছে, এই কোডটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এখন প্রথমে যে আর্গুমেন্ট ভেরিয়েবল জিরোতে দেখবে যে হচ্ছে এটার এক্সিকিউটেবলটা, তারপর আর্গুমেন্ট ভেরিয়েবল ওয়ান হচ্ছে আমার নাম যেটা দিয়েছিলাম সেটা, আর নাল দিয়ে বুঝবে যে আমার আর কোনো আর্গুমেন্ট নাই। তাহলে আমরা প্রোগ্রাম ওয়ান থেকে প্রোগ্রাম টুটাকে রান করলাম, প্রোগ্রাম ওয়ানের কোডটা চেঞ্জ করে এক্সাক্ট দিয়ে প্রোগ্রাম টুটা রান করলাম। স্যার এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আপনাকে শুনতেছেন বা ইয়েস স্যার। বুঝতেছেন? বুঝতে পারতেছেন মানে শোনারটা ঠিক আছে, বাট এটা কি করতেছে সেটা বুঝতে পারতেছেন? ইয়েস স্যার, মোটামুটি বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা, নাকি লেফট আউট ফিল করতেছেন? একটু কনফিউজিং, বাট কথা হচ্ছে যে জি স্যার, বুঝতে পারতেছি। বুঝতেছি মোটামুটি। কনফিউজ, আচ্ছা হ্যাঁ, কোন পার্টটা কনফিউজিং একটু বলেন। স্যার স্পেশালি হচ্ছে যে স্যার ওই প্রোগ্রাম যে মানে কি বলতেছে এখানে ওই প্রোগ ওয়ান মানে ওয়ান টু কোন জায়গায় মানে কোনটা ইউজ হচ্ছে ওইটা ওই ওই জিনিসটা আচ্ছা কনফিউজিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা হচ্ছে প্রথমে প্রোগ্রাম টু যদি রান করতে চাই, প্রক টু ডট সি এটা রান করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে সেটা কম্পাইল করে নিলাম। ধরেন জিসিসি প্রক টু ডট সি মাইনাস ও প্রক টু। ওকে, এটা কম্পাইল করে নিলাম। এবার এটাকে যদি রান করেন তাহলে রান করলে কিরকম হবে, এটার এক্সিকিউটেবলটার নামটা দিতে হবে। এটার এক্সিকিউটেবলটা কি, প্রক টু। একটু ঠিক আছে, এটার নামটা দিলাম, ধরুন প্রক টু নামটা দিলাম। প্রক টু যখন দিবেন প্রক টুটা রান, এখানে প্রক টু দিলেন, প্রক টু দিলে
সে প্রোগ্রামটা রান করলো, এই যে রান করে আর্গুমেন্ট ওয়ানটাকে প্রিন্ট করলো। এবার আর্গুমেন্ট ওয়ান দিয়ে কি বোঝাই? আর্গুমেন্ট ওয়ান দিয়ে বোঝাই এই যে যে এক্সিকিউটেবলটা দিচ্ছেন সেটা হচ্ছে আর্গুমেন্ট জিরো। যে এক্সিকিউটেবলের নামটা দিচ্ছেন সেটাকে বোঝায় আর্গুমেন্ট জিরো। জি। তো সেটার সাথে যদি আরো কিছু দেন, যে প্রক টু, ধরেন আমার নামটা দিলাম, তাহলে এখানে হচ্ছে আমার নামটা হচ্ছে আর্গুমেন্ট ওয়ান। এবার আর্গুমেন্ট যেখানে শেষ করবেন সেটা দিতে হয় নাল, মানে এখানে আর কোনো আর্গুমেন্ট আপনি আর দিবেন না। তখন দেখেন, এটা যখন দিছেন আই আমার নামটা প্রিন্ট করে দিছে, এই যে আর্গুমেন্ট ওয়ানের জায়গায় আমার নামটা প্রিন্ট করে দিছে। তাহলে প্রোগ্রাম টু কি কাজ করে সেটা বুঝতে পারছেন? জি স্যার, এটা আর্গুমেন্ট ওয়ান হিসাবে মানে একটা নামটাকে নামটা প্রিন্ট। আমি নিচ্ছে, সেটা প্রিন্ট করে দিচ্ছে। এবার আমি কি করব, আমার এখন প্রোগ্রাম ওয়ানে আসেন। এবার প্রোগ্রাম ওয়ানটা রান করি। প্রোগ্রাম ওয়ান রান করলে কি দেখাবে দেখি। জিসিসি proc 1 ডট সি মাইনাস ও proc 1, কম্পাইল করলাম, কম্পাইল করে proc 1টাকে রান করলাম। রান করলে কি আসতেছে দেখেন, স্টার্টিং, এক্সিকিউটিং, এক্সিটিং, এটা আসার কথা। ওকে। জি স্যার। এবার আমি কি করলাম, আমি বললাম যে না, স্টার্টিং হবে, ঠিক আছে, স্টার্টিং এর পরে আমি আমার এই কোডটাকে অন্য একটা কোড দিয়ে রিপ্লেস করে দেবো। প্রোগ্রাম ওয়ান যখন রান হওয়া শুরু করবে তখন সেটাকে আমি অন্য আরেকটা কোড দিয়ে শুরু করে দেবো। এই যে স্টার্টিং এটা প্রিন্ট হওয়ার পরে আমি আমার এই রানিং এর এই কোডটাকে চেঞ্জ করে আমি নতুন একটা কোড সেখানে পুশ করে দেবো। তো সে কাজটা করা হচ্ছে এক্সাক্ট। তাহলে আমি এখানে এক্সাক্ট এলপি এই কমান্ডটা ইউজ করলাম। ওটা এক্সাক্ট এর অন্য আরেকটা ভেরিয়েন্ট জাস্ট, আর কিছু না। তো এক্সাক্ট কি কি ইনপুট নাই? এক্সাক্ট ইনপুট নাই হচ্ছে আপনি এই যে প্রোগ্রাম ওয়ানের বদলে নতুন যে প্রোগ্রামটা দিয়ে সেটাকে চেঞ্জ করতে চান সেটার পাথটা নেই। তাহলে আমি হচ্ছে প্রোগ্রাম টু দিয়ে চেঞ্জ করতে চাই, এই জন্য সে এক্সিকিউটেবলের পাথটা দিয়ে দিলাম। এই যে দেখেন, এক্সিকিউটেবল টু হচ্ছে প্রক টু, প্রক টু এর হচ্ছে কপি পাথ, ধরেন পুরো পাথটাই দিই। তাহলে প্রক টু এর পাথটা দিয়ে দিলাম, প্রক টু এর পাথটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রক টু কে রান করার জন্য যে যে কমান্ড গুলো দরকার সেগুলো, ওই যে প্রথম হচ্ছে এক্সিকিউটেবলটার নামটা দিতে হয়। এরপর হচ্ছে আপনি কোনো ভেরে আর্গুমেন্ট পাঠাতে চাইলে সেটা, আর আর্গুমেন্ট পাঠানো শেষ হলে নাল। এই যে দেখেন এখানে যেভাবে রান করছেন না, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছেন আর্গুমেন্ট আকারে। তো এখন দেখেন, এখন যদি রান হয় তখন কি হবে দেখেন। এখন যদি আমি প্রোগ্রাম ওয়ানকে রান করি তাহলে সে কি হবে সেটা আমরা দেখবো। প্রোগ্রাম ওয়ানকে রান করতেছে, দেখেন প্রোগ্রাম ওয়ান হচ্ছে রান করা শুরু করলো মেইন থেকে। প্রথমে গিয়ে এই লাইনটা প্রিন্ট হইলো, এরপর হচ্ছে এই লাইনটা আসছে। এই লাইনে এসে দেখতেছে একটা এক্সাক্টে তাকে কি করতে হবে, এই কোডটা চেঞ্জ করে এই যে নতুন এই কোডটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে। সে রিপ্লেস করে দিবে, রিপ্লেস করে দিয়ে তারপর সেটাকে রান করবে। কিভাবে রান করবে, এই যেটা রান করার জন্য যা যা দরকার সেগুলো এখান থেকে পেয়ে যাবে। স্যার এবার কি বুঝতে পারছেন? দেখেন এই আউটপুটটা কিন্তু প্রোগ্রাম টু এর আউটপুট। দেখেন প্রোগ্রাম টু যখন রান করছিলাম এই আউটপুটটা পাইছিলাম, এখানেও সেম আউটপুটটাই পাচ্ছি। তার মানে আমরা রান করছি প্রোগ্রাম ওয়ান, কিন্তু অর্ধেকে গিয়ে আমরা সেটা কোড চেঞ্জ করে প্রোগ্রাম টু এর কোডটা ইনজেক্ট করে দিছি। তাহলে এক্সাক্ট কিভাবে কাজ করতেছে সেটাকে মোটামুটি বুঝতে পারছেন এখন? ইয়েস স্যার। বাকিদের কি অবস্থা? স্যার একটু কনফিউজিং, একটু প্র্যাকটিস করলে হয়তো পারবো। প্র্যাকটিস করলে পারবেন না? আচ্ছা ঠিক আছে, কনফিউজিং মনে হচ্ছে আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে হুম, বলেন। প্যাথ, এই যে প্যাথটা দিলেন, এই প্যাথের পরে প্রগ টু, এটা দিয়ে কি হচ্ছে এই জিনিসটা মনে এই বুঝতে যে পারছি। প্রক টু হচ্ছে এই যে এখানে যা যা দিচ্ছেন এখানে তাই স্যার। তাই দিচ্ছিল, আর কিছুই না। এই যে প্রোগ্রাম টুকে রান করার জন্য যা যা দরকার সেগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছেন। প্রথম হচ্ছে এক্সিকিউটেবলটার নামটা দরকার, এক্সিকিউটেবলের নামটা দিচ্ছেন। এরপর হচ্ছে কোনো ভেরিয়েবল মানে কোনো আর্গুমেন্ট পাস করতে চান কিনা, হ্যাঁ আমি আমার নামটা পাস করতে চাই, আমার নামটা দিলাম। যেখানে শেষ হবে সেটা নাল দিতে হয়, আমি নাল দিলাম। এবার বুঝতে পারছেন? মানে আমরা এখানে হচ্ছে উম, মানে টার্মিনালে আমরা হচ্ছে প্যাথটা দিতাম, আর এখানে হচ্ছে নামটা দিচ্ছি। এটাতে হ্যাঁ এই যে না, এটা কার্সরটা না, এটা যেখানে আছে নামে দিচ্ছি, অ্যাকচুয়ালি নামে দিচ্ছি। এটা হচ্ছে নামটা, এক্সিকিউটিভ, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে এক্সিকিউটরের পারছি। নামটা ডট স্ল্যাশ দিয়ে দিতে হয় আর কি, এক্সিকিউটরের নামটা। আর এখানে ডিরেক্ট দিলে হয়ে যায়। এখানে আচ্ছা। আপনি ডট স্ল্যাশ দিলেও কিছু আসে যায় না, দেন ডট স্ল্যাশ দেন, সেটা তো কিছু আসে যাবে না। ঠিক আছে, এই যে এখানে যে যে কমান্ডটা দিছে পুরো কমান্ডটা এখানে কপি করে দিয়ে দিছে, জাস্ট কমা দিয়ে দিয়ে দিছে আর কি। ওকে, এখন কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা
ক্লিয়ার হলে ভালো। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের কাছে একটু ওভারওয়েলমিং মনে হতে পারে, জিনিসগুলো ইন্টারেস্টিং আর কি। এরপর ধরেন আপনারা ওয়েট করে আছেন, আপনাদের চাইল্ড ক্রিয়েট করে ওয়েট করে আছেন, তো সেটা কেমনে আমরা সিমুলেট করতে পারি সেটা দেখি। এই যে এই কোডটা আমরা এখন রান করবো, এই যে ওয়েট কিভাবে কাজ করে সেটা আমরা রান করবো। তো মেনুর মধ্যে দেখেন আমি কোডটা দিলাম, এবার এই কোডটা আমরা রান করবো। আচ্ছা, এবার করা হয়নি। এই যে দেখেন প্রথম হচ্ছে ভ্যালু অফ এক্স 0, এটা আমরা ক্লাসে 0 আসছিল, এটা হচ্ছে 1, এই যে 1 আসছিল। এরপর আমরা চাইলে ওয়েট থেকে রিটার্ন কি করতেছে সেটা আমরা দেখতে পারি। ওয়েট যদি কোনো একটা কিছু রিটার্ন করে সেটা আমরা দেখতে পারি। তাহলে ওয়েট যে জিনিসটা রিটার্ন করে সেটা হচ্ছে যে চাইল্ডটা আপনার শেষ হয়েছে তার প্যারেন্ট প্রসেস আইডিটা রিটার্ন করে। ওকে, যে চাইল্ডটা শেষ হয়েছে তার প্রসেস আইডিটা রিটার্ন করে, তাহলে যে চাইল্ডটা শেষ হয়েছে তার প্রসেস আইডিটা চাইলে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, এখন দেখেন এটা যদি আমি প্রিন্ট করি, এই যে দেখেন কত নাম্বার চাইল্ডটা শেষ হয়েছে সেটা আমরা এখানে চাইলে ট্র্যাক করতে পারি। তাহলে ওয়েট আমাদের যে জিনিসটা রিটার্ন করে সেটা হচ্ছে যে প্রসেসটা শেষ হয়েছে কারেন্টলি তার প্রসেস আইডিটা, এই যে সেটা আমরা প্রিন্ট করে দেখলাম। ওকে, আর ওয়েটের মাঝে একটা চাইলে আপনি কোন একটা স্ট্যাটাস যদি জানতে চান সেটাও আপনি পাঠাইতে পারেন। কোনো একটা চাইল্ড প্রসেসের স্ট্যাটাস যদি জানতে চান সেটা আপনি পাঠাইতে পারেন। তো সেটা আমরা দেখবো, সেটা কিভাবে দেখবো দেখেন। আপনারা এখানে একটা স্ট্যাটাস ভেরিয়েবল নেবেন, স্ট্যাটাস ভেরিয়েবলটা ওয়েটের মধ্যে দিয়ে দিবেন। এখন তো গার্বেজে আসবে, এখন কোনো স্ট্যাটাস পাঠাচ্ছেন না চাইল্ড থেকে, তো চাইল্ড থেকে আপনি যদি কোনো একটা স্ট্যাটাস পাঠাতে চান সেটাও এখানে ট্রুতে পাঠাতে পারেন। ওকে, তো সেটা আমরা দেখি কোন স্ট্যাটাস আসে কিনা, সেটাও আমরা চাইলে প্রিন্ট করতে পারি। প্রিন্ট, এই যে এই যে ওয়েট স্ট্যাটাসটাও চাইলে আমরা প্রিন্ট করে নিতে পারি। তো এখন পুরোপুরি কি হয় দেখি। এখন তো আমরা কিছু পাঠাচ্ছি না চাইল্ড থেকে। স্ট্যাটাস জিরো মানে হচ্ছে আপনি সাকসেসফুলি এটা এক্সিট করতে পারছেন। স্ট্যাটাস জিরো মানে বোঝায় এটা চাইল্ডটা সাকসেসফুলি এক্সিট করছে, তাহলে আমরা চাইলে স্ট্যাটাসটাও পাইতে পারি। এই যে এন্ড স্ট্যাটাস পাঠাচ্ছি, দেখেন এন্ড স্ট্যাটাস পাঠাইছি কিন্তু আমি স্ট্যাটাস ভ্যালুটা ধরেন আমি শুরুতে 5 দিয়ে রাখছি। আর দেখেন এই দেখেন এন্ড স্ট্যাটাসের ভ্যালু শুরুতে ছিল 5, কিন্তু এন্ড স্ট্যাটাস পাঠাইছি সে স্ট্যাটাসের ভ্যালু 0 করে দিছে, মানে হচ্ছে সে সাকসেসফুলি আপনার সেখান থেকে এক্সিট করতে পারছে। তো এভাবে করে আমরা স্ট্যাটাসটাও দেখতে পারি। ওকে, এই কোডগুলো কি মোটামুটি আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, একটু কঠিন, আমি মনে হয় আপনি পাশে আবার একটু ভিডিওগুলো দেখেন, নিজে নিজে একবার করার চেষ্টা করেন, আবার আমার দরকার হলে কনসালটেশনে আসবেন আর কি। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করে এটা করে আজকে শেষ করে দেব। একটা প্রবলেম সলভ করি, যে আপনাদের বলছিলাম একটা কঠিন একটা প্রবলেম আপনাদের একটু সলভ করাবো, তো সেটা আমরা একটু সলভ করি। তো দেখেন সেটা প্রবলেমটা দেখি আমরা। প্রবলেমটা হচ্ছে
int main pid t temporary a comma b, int c একটা অ্যারে নিলাম, অ্যারের ইনিশিয়াল ভ্যালু গুলো হচ্ছে 5 7 আর 3। ঠিক আছে, a is equal to 4, 4 কল করলাম, if a less than 0 তাহলে printf এরর, মানে ফরটা ঠিক মতো হয় নাই, এরর স্ল্যাশ n, else if a equal 0। তাহলে আপনারা এখানে a equal 0 হলে আপনারা এখানে তিনটা কাজ করবেন। c0 is equal to c1 minus c2, c1 is equal to c0 minus c2, c2 is equal to c0 minus c1। এরপর একটা নতুন একটা ফর কল করবেন, b is equal to for, if b less than 0 কিছু নাই, else if b greater than 0 wait, ওয়েট কল করে থাকবে, ওয়েট শেষে এসে সে c0 is equal to c1 into c2, c1 is equal to c0 into c2, c2 is equal to c0 into c1। এটা গেল, else c0 is equal to c1 plus c2, c1 is equal to c0 plus c2, c2 is equal to c0 plus c1। else এর কাজ শেষ, else if এর কাজ শেষ। এরপর হচ্ছে else, else printf hello, printf hello slash n wait, ওয়েট করে থাকবে, ওয়েট করা শেষে আসলে c0 is equal to c1 plus c2, c1 is equal to c0 plus c2, c2 is equal to c0 plus c1। else এর কাজ শেষ, কাজ শেষ হলে এবার প্রিন্ট করবেন for int I is equal to 0, I less than 3, I plus plus, printf c percent d is equal to percent d slash n I ci, মানে এটা যে যেটা করতেছে c0 c1 c2 এর ভ্যালুটা প্রিন্ট করতেছে, রিটার্ন 0। এই কোডটা রান করলে আপনাদের কি অবস্থা হবে সেটা বলতে হবে। ওকে, তাহলে এই কোডটা আমরা একটু রান করা শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা নাম্বারিং করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 27 29 30 31 32 33 34 35 36 37 38। ওকে স্যার, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের
ধরেন কোন একটা প্রসেস এই কোডটা রান করতেছে, ধরেন P0 প্রসেস এই কোডটা রান করতেছে। তাহলে সে প্রথম লাইনটা এক্সিকিউট করলো, দ্বিতীয় নাম্বার লাইনটা এক্সিকিউট করলো, তৃতীয় নাম্বার লাইনে কি দেখতেছে, সে তিনটা ভ্যালু P0, P1 আর C0, C1 আর C2 এর ভ্যালু 5, 7 আর 3। তো সেটা রাখলো আপাতত। এরপর কি এসে দেখতেছে ইজ ইকুয়াল টু ফর্ক। ওকে, তাহলে ফর্ক করা মানে কি, এই প্রসেসের নতুন একটা কে চাইল্ড ক্রিয়েট হওয়া। চাইল্ড ক্রিয়েট হওয়া মানে হচ্ছে P0 এর মধ্যে আছে, নতুন একটা P1। ওকে, আর এখানে এর ভ্যালু কত হবে, ধরেন এটার পিআইডি হচ্ছে 100, এটার পিআইডি হচ্ছে ধরেন 200 ধরে নিলাম। তাহলে এখানে এর ভ্যালু কত আর এখানে এর ভ্যালু কত? হ্যালো, এই চিন্তা করতেছি এটাই। কোনটা প্যারেন্ট আর কোনটা চাইল্ড? এটা প্যারেন্ট প্রসেস আর ইয়েস এটা স্যার। চাইল্ড প্রসেস। তাহলে প্যারেন্ট প্রসেসে ফর্ক কি রিটার্ন করে? 200। 200। আর এখানে এর ভ্যালু কত হবে? 0। 0। ওকে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে পিসি কত পর্যন্ত হইলো, পিসি হবে 5, এখানে হচ্ছে পিসি হচ্ছে 5। আর এখানে C0 গুলো ভ্যালু কত হবে, তিনটে অ্যারে তিনটার ভ্যালু কত? P1 এ অ্যারে তিনটার ভ্যালু কত হবে? 5 7 প্যারেন্টেরটাই হবে না হ্যাঁ, স্যার? প্যারেন্টেরটাই কপি হয়ে আসবে, 5, 7 আর 3। ওকে, এখন আমার সিস্টেমে অ্যাক্টিভ প্রসেস কয়টা? দুইটা। দুইটা। তো এই দুইটা যে কোনোটাই হইতে পারে, তো আমি জানি না কোনটা আগে পরে হবে। তো আমি ধরে নিলাম আগে চাইল্ডের গুলো হবে বা প্যারেন্টের যেটাই হতে পারে, আমি জানি না কোনটা আগে হবে। তো ধরে নিলাম প্যারেন্টারটাই আগে হচ্ছে। তো প্যারেন্টারটা যদি আগে হয় তাহলে কোনটা আগে রান হবে? P0 আগে রান হবে। জি স্যার। ওকে, P0 আগে যদি রান হয়, P0 আগে রান হইলো, তাহলে P0 কত নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে? 5 নম্বর। 5 পাঁচ নম্বর নাম্বার। লাইন। 5 নাম্বার লাইনে কি চেক করবে, ইফ এজ ইকুয়াল টু 0। এখানে কি এল এস দেন 0? এখানে কি এল এস দেন 0? না স্যার। এল এস দেন 0 না। তাহলে এই কোড ব্লকটা ও এক্সিকিউট করবে না। এরপর এলসিফ এ আসবে, এলসিফ এ ইকুয়াল ইকুয়াল 0। এখানে কি ইকুয়াল ইকুয়াল 0? ইয়েস স্যার। P0 এক্সিকিউট ও আই করতে মিন মানে P0। হ্যাঁ না স্যার, ইকুয়াল না। তাহলে এখানে চলে যাবে এলসে। এলসে কি কি দেখবে, প্রিন্ট এফ। হ্যালো। তাহলে আউটপুটে কি প্রিন্ট হবে প্রথমে? হ্যালো। হ্যালো। এরপর কি করবে, এরপর ওয়েট ফাংশন কল করবে। ওয়েট ফাংশন কি কাজ করে? এরপর হচ্ছে চাইল্ড প্রসেস ঠিক শেষ করবে। শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করে থাকবে। চাইল্ড চাইল্ড হচ্ছে P0, চাইল্ড হচ্ছে P1। P1 কি শেষ হয়েছে এখনো? নো স্যার। তাহলে সে No, ওয়েট করে থাকবে কত নাম্বার লাইনে? 29 নাম্বার লাইনে সে ওয়েট করে আছে। 29 নাম্বার লাইনে ওয়েট করে আছে। আর P1 এ আসেন, এটা যেহেতু ওয়েট করে আছে, এখন P1 এ আসেন। P1 কত নাম্বার লাইন থেকে এক্সিকিউট শুরু করবে এক্সিকিউশন? 5। 5 নম্বর। 5 নাম্বার। 5 নাম্বার লাইনে কি এক্সিকিউট হবে এটা ওর জন্য? নো স্যার। এক্সিকিউশন হবে না। তাহলে সে এলসিফ এ চলে যাবে। এলসিফ এজ ইকুয়াল টু 0। এখানে এর ভ্যালু কত? স্যার সেম। 0। 0ই তাহলে এই ব্লকটা কি ওর জন্য এক্সিকিউশন হবে? হবে। হ্যাঁ। হবে। তাহলে এখন এই তিনটা লাইন এক্সিকিউট করবো আমরা। কারেন্টলি C0 এর ভ্যালু কত? 5। C1 এর ভ্যালু কত? 7। C2 এর ভ্যালু কত? 3। 3। ওকে, এখানে আমাকে তিনটা অপারেশন করতে বলা হয়েছে। প্রথমে C0 ইকুয়াল টু কত? 7 - 3। C1 মাইনাস C2, তার মানে হচ্ছে কত, 7 মাইনাস 3। তাহলে এখন কত হয়ে যাবে এটার ভ্যালু? 2। 7 মাইনাস 3 2 কেমন হয়? সরি স্যার। 4। এবার এরপরের লাইনটা এক্সিকিউশন হবে। এরপরের লাইন কত? 5 C1 ইজ ইকুয়াল টু মাইনাস 5 C0, মাইনাস C0 মাইনাস C2। C0 এর ভ্যালু কত এখন? 4 - 3 1। 4 মাইনাস 3 1। এই যে এখানে ভুলটা আপনারা করেন, আপনারা আগের ভ্যালুটা নিয়ে ফেলেন। এগুলো কিন্তু পুরাতন ভ্যালু, এগুলো কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এখন। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। C0 কারেন্ট ভ্যালু হচ্ছে 4, C2 এর কারেন্ট ভ্যালু হচ্ছে 3। 4 থেকে 3 গেলে 1। এরপর C2 কত? C0 মাইনাস C1।
C0 কারেন্ট ভ্যালু হচ্ছে 4, C1 এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা বিয়োগ করলে 3। 3 থেকে যাবে। তাহলে এই ভ্যালুগুলো এখন আগের পুরাতন ভ্যালুগুলো কেটে গিয়ে এখন আপডেট হয়ে যাবে, নতুন আপডেটেড ভ্যালুটা আসবে। নতুন আপডেটেড ভ্যালু কত? 413। 413। স্যার এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে, ভালো। এরপর কি কল হবে? বি ইজ ইকুয়াল টু ফর্ক। তার মানে হচ্ছে এখানে নতুন আরেকটা প্রসেস ক্রিয়েট হবে, P2। P2 যদি এখানে হয় তাহলে এখানে বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু কত হবে? 413। আর এখানে বি এর ভ্যালু কত হবে? এটার ধরেন পিআইডি 300। এখানে বি এর ভ্যালু কত আর এখানে বি এর ভ্যালু কত? এখানে ফর্ক কল হয়েছে, তাহলে এখানে বি এর ভ্যালু হবে ধরেন 300, আর এখানে বি এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখানে C1 C2 C3 এর ভ্যালু কত হবে? প্যারেন্টেরটাই প্যারেন্টের এখন কারেন্ট ভ্যালু কত? 413। 413। পিসে কত হবে এখন? 13। 13 স্যার। তাহলে এখানেও পিসি হচ্ছে 13। এখন আমাদের এখানে অ্যাক্টিভ প্রসেস কয়টা? 3টা। 3টা। P0 P1 P2। P0 তো ওয়েটিং এ থাকবে, তার এখনো কোনো চাইল্ড শেষ হয় নাই, তাহলে সে এখনো ওয়েটিং এ থাকবে, তাকে নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে P1 আর P2 এর মধ্যে দিয়ে চিন্তা করে, ধরেন P1 আগে রান হওয়ার সুযোগ পাইলো। ওকে, P1 আগে রান হওয়ার সুযোগ পাইলো। তাহলে P1 যদি আগে রান হওয়ার সুযোগ পাই, সে কত নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে? 13। 13 নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে। 13 নাম্বার লাইন কি? B<0। তাহলে সেটা তো ওর জন্য কাজ করবে না, সে না, 15 নাম্বার লাইনে যাবে। 15 নাম্বার লাইনে কি চেক করবে? বি গ্রেটার দেন 0। তার বি এর ভ্যালু কত? 15। বি এর ভ্যালু স্যার 300। 300। 300। তাহলে এটা গ্রেটার দেন 0। ইয়েস। 0। তাহলে সে এই ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে ঢুকে সে কি দেখবে? ওয়েট। ওয়েট। তাহলে সে কত নাম্বার লাইনে ওয়েট করে থাকবে? 16। ইজ ইকুয়াল টু 16। 16 নাম্বার লাইনে সে ওয়েট করে থাকবে। এবার ধরেন P2 এর জন্য আসেন। P2 কত নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে? 13। 13 নাম্বার লাইন থেকে। 13 নাম্বার লাইন গেল। 13 নাম্বার লাইনে কি আছে? বি লেস দেন 0। B<0। তাহলে সেটা ওর জন্য কি B<0? না, B<0 না, তাহলে সেটা তার জন্য কাজ করবে না। এরপর সে এলস ইফে আসবে। এলস ইফে কি B>0? তার কি এটাও কাজ B>0? করবে না। এটাও কাজ তাহলে করবে সে না। এলসে আসবে। এলসে এসে তার এই তিনটা ইনস্ট্রাকশন রান করতে হবে। ইয়েস। C0 এর ভ্যালু আপডেট করতে হবে, C1 এর ভ্যালু আপডেট করতে হবে, C2 এর ভ্যালু আপডেট করতে হবে। এগুলোর কারেন্ট ভ্যালু কত? 413। সেই। আপডেট করলে কত হবে? C0 সমান হচ্ছে কত? C1 প্লাস C2। তাহলে C1 হচ্ছে 1, C2 হচ্ছে 3। 3 একে স্যার এটা 4। প্লাস না ইনটু স্যার? প্লাস প্লাস। এলসে না। আচ্ছা, এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমি উপর একটা ভুলে দেখতেছি। এরপর C0 আর C2। C0 কারেন্ট ভ্যালু কত? 4। 4। C2 এর কারেন্ট ভ্যালু কত? 3। তাহলে এটা আপডেট হয়ে কত হবে? 7। এবার C2 ভ্যালু কত? C0 প্লাস C1। তার মানে 4 প্লাস 7 11। তাহলে আপনাদের আগের ভ্যালুগুলো এখন রিপ্লেস হয়ে গিয়ে নতুন ভ্যালু আসবে 4 7 11। ওকে। তারপর এলস এর যেহেতু কাজ শেষ, তার সব কাজ শেষ, সে একবার নিচে চলে আসবে। নিচে এসে কি আসবে? তিনটা লাইন প্রিন্ট করবে। তো এই লাইনটা একটু ক্লিয়ারলি লেখা যাবে, বুঝতেছি না। So, কোন লাইনটা এটা? সে যেটা আন্ডারলাইন করলেন লাল দাগ দিয়ে। এটা হচ্ছে এরকম আর কি, সি কততম ইন্ডেক্সটা প্রিন্ট করতে চান সেটা, সেটার ভ্যালু কত সেটা, এটাই প্রিন্ট করছে। মানে C0 এর ভ্যালুটা প্রিন্ট করবেন, মানে জিনিসটা এরকম হবে আর কি, C0 ইজ ইকুয়াল টু কত, C1 ইজ ইকুয়াল টু কত, C2 ইজ ইকুয়াল টু কত, সেটা প্রিন্ট করতেছে। ওকে। হার্ড ব্রেকেটের ভিতরে কি লেখা? পার্সেন্ট ডি। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম, সি এবার বুঝতে পারছি, মানে একটু হাতের লেখাই তো। পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, কমা আই, কমা সিআই। মানে হচ্ছে এ আইটা এখানে রিপ্লেস হবে, এ সিআইটা এখানে রিপ্লেস হবে। ঠিক আছে, মানে ভ্যালু তিনটা প্রিন্ট করবে এটা। তাহলে এখন ভ্যালু তিনটা যদি আমি প্রিন্ট করি, তাহলে আমাদের আউটপুটে কি কি আসবে? এই যে P2 তে আসে, P2 হচ্ছে তিনটা ভ্যালু, সরি P3 তে আছে।
এখানে আছে, পি টু তে আছে, পি টু হচ্ছে এই তিনটা ভ্যালু প্রিন্ট করবে। তিনটা ভ্যালু প্রিন্ট করলে কি কি আসবে? স্যার 4 7 11। তাহলে C0 সমান হচ্ছে 4, C1 সমান হচ্ছে 7, C2 সমান হচ্ছে 11। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে P2 হচ্ছে আমাদের ডান। P2 যদি ডান হয়ে যায় তাহলে সে তার প্যারেন্টে ব্যাক আসে। তার প্যারেন্ট হচ্ছে 16 নম্বর লাইনে ওয়েট করতেছে। তো 16 নম্বর লাইনে যদি ওয়েট করে, সে এখন ওয়েট থেকে বেরিয়ে আসবে, কারণ তার চাইল্ড এখন কমপ্লিট। তাহলে সে ওয়েট থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে এখন এর পরের লাইনগুলো এক্সিকিউট করবে, এরপরের তিনটা লাইন এক্সিকিউট করবে। আচ্ছা, এরপরের তিনটা লাইন এক্সিকিউশনে কি? C0 C1 C2 এর ভ্যালু আপডেট হবে। C0 C1 C2 এর ভ্যালু আপডেট হবে। এবার C0 এর কারেন্ট ভ্যালু কত? 4। আমরা কোন প্রসেসে আছি? প্রসেস 1। প্রসেস ওয়ানে C0 এর কারেন্ট ভ্যালু কত? C0 কারেন্ট ভ্যালু 4। C1 এর কারেন্ট ভ্যালু কত? 1 আর C2 এর কারেন্ট ভ্যালু কত? 3। হ্যাঁ, এখানে এসে আপনারা সেকেন্ড ভুলটা করেন। সেকেন্ড ভুলটা কি? আপনারা P2 এর কারেন্ট ভ্যালুগুলো ইউজ করে ফেলেন। তো সেটা করা যাবে না আর কি। ওকে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এবার আপডেট করার পর কি হবে? C1 এর ভ্যালু কত হবে? C0 এর ভ্যালু কত হবে? C1 × C2, মানে 1 × 3, আমার হচ্ছে 3। 3। C1 এর ভ্যালু কত? C0 × C2, তাহলে C0 এর ভ্যালু হচ্ছে 3, C2 এর ভ্যালু হচ্ছে 3, তার মানে হচ্ছে 9। C2 এর ভ্যালু কত? C0 × C1, 3 9 27। তাহলে এখন কারেন্ট ভ্যালু গুলো আপডেট হয়ে যাবে। আপডেট হবে 3 9 27। ঠিক আছে? তারপর ওর কাজ শেষ। ও তার এলস ব্লকে যাবে না, এলস ব্লকে যাবে না, সে এসে প্রিন্ট করবে। তাহলে সে C0 C1 C2 এর ভ্যালু কত প্রিন্ট করবে? P1, P1 এখন এখানে চলে আসবে, 39 27 থ্রি স্যার। নাইন টোয়েন্টি সেভেন প্রিন্ট করবে। তাহলে C0 হচ্ছে 3, C1 হচ্ছে 9, C2 হচ্ছে 27। আচ্ছা, ওর ডিরেক্ট প্রিন্টে চলে গেছে কেন সেটা বুঝতে পারছেন? দেখেন, ওর এলসিফ এর কাজ শেষ, এলসিফ ব্লকের কাজ শেষ। তাহলে তো এলসি আর যাবে না, এই এলসি আর যাওয়ার প্রশ্ন আসে না। তাহলে 34 নম্বর লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে। 34 35 নম্বর লাইন, এই তিনটা ভ্যালু আউটপুট দেওয়া দেয়। ওকে, বেসিক্যালি মানে স্যার এটা নিচে এসি থেকে যেহেতু পেরেছে এর জন্য নিচের যত এলস আছে সবগুলাকে ইগনোর করে ডাইরেক্ট সে হ্যাঁ ফর হ্যাঁ, লুপ। তার কোডের ইয়াটা দেখেন না, সে প্রথমে এলসিফ এ ঢুকতে পারছে। এলসিফ এ ঢুকার কারণে এই এলসি আর ঢুকবে না কখনো। জি স্যার। এখানে এসে এলসিফ এ ঢুকতে পারছে, তার মানে এরপরে এলসি আর ঢুকবে না, এটা আর কি। এখন P1 ও ডান, P1 যেহেতু ডান, এখন আমরা P0 তে আসতে পারবো। P0 কি করতেছে? 29 নম্বর লাইনে 29 ওয়েট লাইন। করতেছে, ওয়েট করতেছে। তাহলে তার এর পরের তিনটা এক্সিকিউট করেন। তার C0 C1 C2 এর কারেন্ট ভ্যালু কত? 5 7 5 3। 5 7। হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার কারেন্ট চলে গেছে। আমি আবার শেয়ার দিচ্ছি। তো এখন যদি আমরা করি, তাহলে এটার জন্য এই তিনটা লাইন যদি এক্সিকিউট করে আমাদের আনসার কত আসবে? প্রথমে C0 এর ভ্যালু হচ্ছে C1 + C2, তাহলে C1 + C2 করলে কত? প্রথম হচ্ছে C0 C1 আর C2, এর কারেন্ট ভ্যালু হচ্ছে 5 7 আর 3। C0 আপডেট হবে কত? C1 + C2, তাহলে C1 + C2 কত? 7 আর 3, মানে 10। এরপর হচ্ছে C1 হচ্ছে C0 + C2, C0 + C2 মানে 10 আর 3 13।
আর C2 হচ্ছে C0 প্লাস C1, তাহলে 10 আর 13 23। তিনটা যখন হবে, তিনটা হওয়ার পরে আমরা কি করব, সে প্রিন্টে চলে আসবো, 10 13 23 প্রিন্ট করবো। C0 হচ্ছে 10, C1 হচ্ছে 13, C2 হচ্ছে 23। 10 13 23। স্যার এটাকে বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে যেটা হচ্ছে, এখানে অনেকগুলো অপারেশন হচ্ছে, অনেকগুলো জায়গায় ভ্যালু আপডেট হচ্ছে। তো এখানে একটু কনসেন্ট্রেশন লুজ করলে আপনার দেখা যায় যে আনসারটা ঠিক মতো আসে না। তো এইসব কেসে কেসে আপনাদের একটু সাবধান থাকতে হবে আর কি। তো এই কেস গুলো যখন সলভ করবেন, তখন খুবই ঠান্ডা মাথায় সলভ করবেন, যে যাতে কোনো ভুল না হয়, কোনোটার কনটেক্সটের বাইরে যাতে চলে না যান। যেখানে আসেন স্যার সেখানে ভ্যালুগুলো ইউজ করবেন। স্যার বলেন। একটা কোশ্চেন ছিল স্যার, পরীক্ষার সময় স্যার এই যে মাল্টিপল জিনিসগুলো মানে এত জিনিসের ট্র্যাক রাখা এগুলা হচ্ছে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, এগুলো স্যার ইজিয়ার ওয়েতে বা মানে মানে কি বলবো পরীক্ষার সময় যাতে এই যে কিভাবে আমি এখন যদি যেভাবে লিখি বললাম, এভাবে। আচ্ছা আচ্ছা। এখন এভাবে বলা ছাড়া তার কোনো ওয়ে নেই, আপনাকে তো সবগুলো ট্র্যাক রাখতেই হবে, সেটা কিছু করার নেই। এই যে আপনারা প্রত্যেকটা একটু বড় বড় জায়গা নিয়ে প্রত্যেকটা প্রসেসের জন্য ভ্যালুগুলো রাখবেন আর কি। প্রত্যেকটা প্রসেসে যে যে ভ্যালুগুলো ইউজ হবে সেগুলো কপি রাখবেন আর কি, এছাড়া তার কিছু করার নেই। স্যার কমপ্লিটলি আলাদা একটা পেজে রাফ করার জন্য ওরকম হ্যাঁ করলে হ্যাঁ, কি হবে স্যার? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে তো আমি এই কেটে কেটে দেখাইছি, আপনারা হচ্ছে ডিরেক্ট বক্সেই, মানে এখানে এই যে বক্সেই আপনি আপডেট করে ফেলতে পারেন। আমি তো এখানে C0 C1 C2 লিখে লিখে দেখাচ্ছি, সব 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 লেখার দরকার নেই। আপনি একটা বক্স রেখে, প্রথমে ছিল 5 7 3, তো যখন আপডেট করবেন তার নিচে নিচে লিখে ফেলতে পারেন। এটা আপডেট হয়ে গেছে, ধরেন 3 আপডেট হয়েছে, 9 27 আপডেট করলে বারবার এগুলো লেখার দরকার পড়ে না। বা পেন্সিল দিয়ে লিখলে মুছে মুছেও লিখতে পারেন। তো পেন্সিল ইউজ করেন, ওই ঘরটা মুছে আপডেটেড ভ্যালুটা লিখে ফেলবেন, সেটা আরো সোজা। জি স্যার বুঝতে পারছি। Just মুছে মুছে লাগে। এখন আমি যদি মুছে ফেলি আপনারা ট্র্যাক রাখতে পারবেন না, ওই জন্য আমি কেটে কেটে দেখাইছি। আপনাদের পরীক্ষা না আপনি ঠান্ডা মাথায় করলে কাটারও দরকার পড়ে না। তো পরীক্ষায় আপনাদের এই টাইপের কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন আর কি। আহ এটাকে বোঝা গেল? জি স্যার। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক জিনিস করতে হয়, মানে ওয়েট কিভাবে কাজ করতেছে, ফর কিভাবে কাজ করতেছে, ভ্যালু গুলো কেমন আপডেট হচ্ছে, কেমনে প্রোপাগেট হচ্ছে, এই জিনিসগুলো একটু জানা লাগবে আর কি। তো আপনাদের ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে, তোমরা জয়েন করছেন। আর স্যার ধন্যবাদ স্যার আপনাকে স্যার, পরীক্ষার সময় স্যার এই জিনিসগুলো কাজে আসবে, এভাবে না দেখাইলে স্যার পরীক্ষার হলে যা সমস্যা পড়তাম আসলে।